আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, আজকে আমরা ফিজিক্সের আরো একটি ক্লাস করব, যেখানে আমরা নদী নৌকার যে কনসেপ্টটা ছিল সেটা একবারে শেষ করে দিব, ঠিক আছে? অর্থাৎ এই ক্লাসের পরে তোমাদের নদী নৌকা নিয়ে আর কোনো কনফিউশনও থাকবে না। যারা আগের ক্লাসটা দেখছো, যে নদী নৌকা রিলেটেড যেই ক্লাসটা ছিল, ওইখানে আমি পুরোটা শেষ করতে পারি নাই, এই জন্য আমার এখন আরেকটা ভিডিও নেওয়া লাগতেছে। তো চিন্তা নাই, আজকের ভিডিওতে আমরা নদী নৌকার ফুল কনসেপ্টটা শেষ করে দেবো। ওকে, তো চলো আমরা শুরু করি। আজকে হলো আমরা পড়বো ফিজিক্স। আচ্ছা, ফিজিক্সে আমরা যেটা পড়বো সেটা হলো ভেক্টর, এন্ড কনসেপ্ট হলো নদী নৌকা। নদী নৌকা, আচ্ছা। নদী নৌকা হাতের লেখা একটু বাজে, ম্যানেজ করে নিও, ঠিক আছে? বুঝে নিও, ঠিক আছে? তো নদী নৌকার মধ্যে আমরা মোটামুটি অনেক কিছু পড়ছিলাম, এন্ড লাস্টে আমাদের কিছু জিনিস বাকি ছিল। তার মধ্যে তোমরা এখন পয়েন্ট দিয়ে ফার্স্টে লিখো যে ন্যূনতম সময়ে অপর পারে পৌঁছানোর জন্য, মানে যেই শর্তটা সেটা। আচ্ছা, দেখো, ন্যূনতম সময়ে, ন্যূনতম সময়ে অপর পারে, আরে এত বাজে হচ্ছে কেন আজকের লেখা? অপর পারে পৌঁছানোর শর্ত, পৌঁছানোর শর্ত। আচ্ছা, আমরা যদি এখানে একটু ছোট করে চিত্রটা আঁকি, এটা ছিল আমাদের নদী, এন্ড এটা ছিল অবশ্যই ডিস্টেন্স, এন্ড ধরো তোমার এটা হলো স্রোতের বেগ ইউ, এন্ড আমরা এই বিন্দু থেকে এই দিকে যাচ্ছিলাম, এটা হলো নৌকার বেগ ভি, ঠিক আছে? এখন আমার কথা হলো ন্যূনতম সময়ে, মানে আমরা যে নৌকা নিয়ে যাচ্ছি এটার জন্য তো একটা সময় দরকার, তাই না? একটা সময়ের ব্যাপার স্যাপার আছে। তো ন্যূনতম সময় মানে সর্বনিম্ন সময় কত তাড়াতাড়ি আমরা এই পার থেকে ওই পারে যেতে পারবো। এখন দেখো, যদি আমরা এই পার থেকে ওই পারে যেতে চাই খুব তাড়াতাড়ি, তাহলে যদি আমরা সোজা যাই, যদি আমরা সোজা নৌকার দিকটা যদি আমরা একদম সোজা দেই, স্রোতের বাধা তো আছেই, ঠিক আছে? স্রোতের বাধা থাকার পরে যদি আমরা একদম সোজা দেই, এন্ড যদি সোজাই, কেন? কারণ দেখো, ডিস্টেন্স এখানে যদি 10 কিলোমিটার হয়, এখানেও কিন্তু 10 কিলোমিটারই হবে। তো তুমি ডিরেক্ট সোজা 10 কিলোমিটার যেতে তোমার যতক্ষণ টাইম লাগবে, তোমার এরকম বাঁকা করে যেতে তোমাদের ডিস্টেন্সটাও বেশি লাগতেছে, টাইমটাও কিন্তু বেশি লাগতেছে। যাই হোক, এখন ন্যূনতম সময়ে অপর পারে পৌঁছানোর যে শর্ত, সেটার জন্য ফার্স্টে আমাদের মনে করতে হবে যে সময়ের সূত্র আমরা কি শিখছিলাম। আমরা কি সময়ের সূত্রতে শিখছিলাম না যে টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা? আমরা এটা শিখছিলাম কিনা বলো? এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে ডি মানে দূরত্ব, দূরত্বকে তুমি চেঞ্জ করতে পারবা? আদৌ কি সম্ভব? সম্ভব না, কজ নদীর এই যে প্রস্থটা ডি 10 কিলোমিটার, এটা কি তুমি চেঞ্জ করতে পারবা? পারবা না, তো এটা তো প্রস্থ 10 কিলোমিটারই থাকবে। দ্যাটস মিন ডি চেঞ্জ করা যাবে না, যার ফলে আমরা এটাকে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক বলতে পারি, তাই না? তো ডি হলো একটা ধ্রুবক। আচ্ছা, এবার ভি এর কথা চিন্তা করো। এখানে মোট আছে কয়টা? টি বের করার জন্য আমাদের লাগবে কি কি? ডি লাগবে, ভি লাগবে, আর সাইন আলফার মান লাগবে, অর্থাৎ তিনটা জিনিস। তার মধ্যে ভি এর মানটা চিন্তা করো, ভি মানে বেগ, নৌকার বেগ। আচ্ছা, আমি যখন তোমাকে বলছিলাম যে যখন আমরা নদী নৌকা রিলেটেড ম্যাথ গুলো করবো, তখন কিন্তু আমাদের যে বেগটা, এটা সমবেগ হবে। সমবেগ হবে বলছিলাম না? তো সমবেগ যদি হয়, এখানে কোনো ত্বরণ থাকবে না। ত্বরণ থাকবে? থাকবে না। সমবেগ একদম সমান, যেই বেগে শুরুতে ছিল শেষেও কিন্তু সেই বেগই থাকবে। অর্থাৎ সেম বেগেই কিন্তু সে আগাবে, বেগ চেঞ্জ করবে না। তো যদি এটা হয়, তুমি কি বেগ চেঞ্জ করতে পারবা? তোমার তো সমবেগ রাখতে হবে। যদি সমবেগ রাখতে হয়, তুমি তো বেগ চেঞ্জ করতে পারবা না। এন্ড তুমি যদি বেগ চেঞ্জ করতে না পারো, তার মানে বেগও এখানে একটা ধ্রুবক। আচ্ছা, এইবার তোমরা একটু চিন্তা করো, যদি আমরা ধ্রুবক না দিয়ে সমানুপাতিক চিহ্ন দিতাম, তাহলে কেমন হতো? আমরা সাধারণত কি করি? সমানুপাতিক চিহ্ন সরায় দিয়ে যদি সমান চিহ্ন দিই, তাহলে আমাদের ধ্রুবক আনতে হয়। ঠিক আমরা যদি উল্টা কাজটা করি, আমরা যদি ধ্রুবক সরায় দেওয়া সমানুপাতিক চিহ্নটা নিয়ে আসি, সমান সমান চিহ্ন সরাই দিই, তাহলে কি এরকম হয় না? টি সমানুপাতিক 1/sin আলফা। বুঝছো জিনিসটা? যদি এরকম থাকতো, সমানুপাতিক থেকে আমরা সমান সমানে নেওয়ার জন্য আমরা তখন ধ্রুবক গুলো আনতাম, যেমন বি একটা ধ্রুবক, বি একটা ধ্রুবক, এটা আমরা আনতাম। এখন ঠিক আমরা জিনিসটা রিভার্স করলাম, পুনঃ রিভার্স, ঠিক আছে?
রিভার্স করলাম, যার কারণে আমার ডিউ চলে গেল, ভিউ চলে গেল, থাকলো কি সমানুপাতিক। ঠিক আছে, আমরা এতটুকু বুঝছি, বুঝছি না আমরা এতটুকু? আমরা যদি এতটুকু বুঝি, তারপরে দেখো টি এবং সাইন আলফা এই দুইটা কি একটা একটা ব্যস্তানুপাতিক অবস্থায় আছে না? লাইক আমি যদি টি এর মান কমাই, সাইন আলফার মান বাড়বে, আমি যদি টি এর মান বাড়াই, সাইন আলফার মান কি কমবে, তাই না? এখন তুমি দেখো আমি কি ন্যূনতম সময়ে, ঠিক আছে, ন্যূনতম সময়ে মানে কি সর্বনিম্ন সময়, মানে টি এর মান মিনিমাম, তো টি এর মান যদি আমরা মিনিমাম হয় তার মানে টি এর মান কমবে, তার মানে সাইন আলফার মান বাড়বে, রাইট? তো টি এর মান যদি মিনিমাম হয় তাহলে কি সাইন আলফার মান হবে কি ম্যাক্সিমাম। আচ্ছা, সাইন আলফার মান হবে ম্যাক্সিমাম। এবার আমাকে একটু বলো যে সাইন আলফা যদি ম্যাক্স হয় তাহলে এখানে সাইন আলফার মান কত হবে? সাইনের সর্বোচ্চ মান কি +1, সাইনের সর্বোচ্চ মান কি +1। আচ্ছা, সাইনের সর্বোচ্চ মান যদি +1 হয়, সাইন কত ডিগ্রির মান +1? সাইন 90 ডিগ্রির মান +1। অর্থাৎ আমি এখানে বলতে পারি তো আলফার মান তাহলে কি 90 ডিগ্রি হবে, তার মানে এটা সমকোণে যাবে একদম 90 ডিগ্রি। অর্থাৎ এই যে আমি বলছিলাম বেগটা কিন্তু আমি এদিকেও দিতে পারি, এদিকেও দিতে পারি, এদিকেও দিতে পারি, কিন্তু আমি যদি আলফা মানে 90 ডিগ্রি একদম সমকোণে দেই, অর্থাৎ নৌকা যদি আমি সমকোণে একদম 90 ডিগ্রিতে চালাই, তাহলেই আমি ন্যূনতম সময়ে অপর পারে পৌঁছাতে পারবো। ঠিক আছে, যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা হলো আমাদের ন্যূনতম সময়ে অপর পারে পৌঁছানোর শর্ত। এটা তোমরা রেডি করো, আমি তোমাদেরকে নেক্সট যে টপিকটা, এটা পরের টপিকটা, সেটা তোমাদের জন্য রেডি করি। ঠিক আছে, আচ্ছা, এতটুকু যারা করছো তারা দেখো আলফার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে সমীকরণে যদি জাস্ট মানটা বসায় দিই তাহলে কি হয় দেখো, টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। আলফার মান আমরা কি পাইছি ডি বাই ভি সাইন 90 ডিগ্রি, তাই না? তো আলফার মান পাইছি কি 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি। আচ্ছা, এবার আমাকে বলো ডি বাই ভি সাইন 90 ডিগ্রির মান কত? 1। তো ভি এর সাথে 1 গুণ করলে কত হয়? ভি হয়। অতএব আমাদের এই সূত্রটা হবে টি ইকুয়াল ডি বাই ভি, এইটা। ঠিক আছে, And এটা যাদের হয়েছে তাদের আমরা নেক্সট টপিকে চলে যাই। চলো, নেক্সট টপিকটা হবে ন্যূনতম দূরত্বে, ন্যূনতম সময়ের জায়গায় জাস্ট ন্যূনতম দূরত্বে, ঠিক আছে, ন্যূনতম দূরত্বে অপর পারে পৌঁছানোর শর্ত। দেখো ন্যূনতম দূরত্ব বলতে এই যে এটা এটা, তো ধরো এটা ডিস্টেন্স মনে করো 10 কিলোমিটার, এদিকেও তো সেই 10 কিলোমিটারই হবে। তো লাইক তুমি যদি এখান থেকে এদিক দিয়ে যাও, তোমার বেশি পথ লাগতেছে, বাট তুমি যদি এরকম সোজাই উঠো তাহলে জাস্ট তুমি 10 কিলোমিটারই লাগতেছে, অর্থাৎ সব থেকে ন্যূনতম দূরত্বটা তোমার কাছে লাগতেছে আর কি। এটাই তো ন্যূনতম দূরত্বে অপর পারে পৌঁছানোর জন্য শর্ত, শর্ত আছে তিনটা। 1 নাম্বার শর্ত, 2 নাম্বার শর্ত, 3 নাম্বার শর্ত। আচ্ছা, 1 নাম্বার শর্ত আমি তোমাকে বলি, ন্যূনতম দূরত্বে অপর পারে, এখানে তোমাকে অপর পারে বলতে পারে, বা সোজাসুজি অপর পারে, বা আড়াআড়ি অপর পারে বলতে পারে। তো তোমাকে এখানে ন্যূনতম দূরত্ব অপর পারে বলতে পারে, বা সোজাসুজি, সোজাসুজি বা আড়াআড়ি। হাতের লেখা বিচ্ছিরি হইতেছে আজকে, কেন হচ্ছে আমি জানি না। যাই হোক, তো তোমাকে সোজাসুজিও বলতে পারে, তোমাকে আড়াআড়িও বলতে পারে, বা তোমাকে ন্যূনতম দূরত্ব অপর পারেও বলতে পারে। যদি এরকম বলে তাহলে তোমাকে লক্ষ্য রাখতে হবে থিটার মান 90 ডিগ্রি হবে, থিটা ইকুয়াল 90 ডিগ্রি হবে। এখানে তোমরা বাংলায় সুন্দর করে লিখবা যে ন্যূনতম দূরত্ব অপর পার, আচ্ছা ওটা পরে আমি পরে বলবো না। আচ্ছা, থিটার মান 90 ডিগ্রি হবে, দেখ আমি যে বলছিলাম সোজা উঠতে হবে, অর্থাৎ একদম সমকোণে থিটার মান কি 90 ডিগ্রি হবে। আচ্ছা, থিটার মান 90 ডিগ্রি হওয়ার পরে তোমাদের আরেকটা কন্ডিশন, যেটা হলো আরেকটা কন্ডিশন কি ছিল, ওয়েট, ও আচ্ছা,
নৌকার বেগের মান স্রোতের বেগের মানের থেকে বেশি হবে। লাইক ধরো এই যে তোমার স্রোত এদিকে যাচ্ছে, স্রোত এদিকে যাচ্ছে, তুমি নৌকা নিয়ে যদি তোমার সোজা উঠতে হয় তাহলে স্রোতের বেগের থেকে তোমার নৌকার বেগটা বেশি থাকা লাগবে। নাহলে তো স্রোত তোমাকে নৌকাতে, তোমার স্রোত তো তোমার নৌকা ওদিকে নিয়ে যাবে, তাই না? লাইক স্রোতের বেগ যদি তোমার 5 কিলোমিটার পার আওয়ার হয়, আর নৌকার বেগ যদি 4 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে কি হবে? স্রোত নৌকাকে ধাক্কা ওদিকে নিয়ে যাবে। বাট যদি নৌকার বেগ 6 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে কি স্রোত নৌকার সাথে পারবে? পারবে না। নৌকা নিজের ইচ্ছা মতো সমকোণে উঠতে পারবে। তাহলে এখানে আমরা নৌকার বেগ জানি ভি আর স্রোতের বেগ জানি ইউ। তার মানে এখানে বিষয়টা এরকম হবে, ভি গ্রেটার দেন ইউ, অর্থাৎ নৌকার বেগ স্রোতের বেগের থেকে বেশি হতে হবে। আচ্ছা, এবার 3 নম্বর কন্ডিশনটা হলো আলফার মান 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে। থিটার মানই যদি 90 ডিগ্রি হয়, তাহলে আলফার মান অবশ্যই 90 ডিগ্রি থেকে প্লাস হতে হবে, মানে 90 ডিগ্রির উপরে, 90 ডিগ্রি বেশি হতে হবে। আচ্ছা, ন্যূনতম দূরত্ব অপর পারে পৌঁছানোর শর্ত হলো এই তিনটা। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন বলবো, যে প্রশ্নটা অনেক বেশি চান্স আছে আসার। লাইক একটা না একটা পরীক্ষায় তুমি ইনশাল্লাহ প্রশ্নটা পাবা। প্রশ্নটা হলো যে সোজাসুজি অপর পারে পৌঁছানোর জন্য মাঝিকে কিভাবে নৌকা চালাতে হয়, বা আড়াআড়ি অপর পারে পৌঁছানোর জন্য মাঝিকে কিভাবে নৌকা চালাতে হয়। তাও বাদ, তুমি ধরো তোমার এখানে বলছে ন্যূনতম দূরত্ব অপর পারে পৌঁছানোর জন্য মাঝিকে কিভাবে নৌকা চালাতে হয়। সেই ক্ষেত্রে তুমি 3টা কন্ডিশন দিবা। ফার্স্ট কন্ডিশনে তুমি দিবা এইটা, লিখবা যে সোজাসুজি, মানে প্রশ্নে যেটা বলছে, যদি সোজাসুজি বলে তাহলে সোজাসুজি, আড়াআড়ি বললে আড়াআড়ি, আর যদি ন্যূনতম দূরত্ব বলে তাহলে ন্যূনতম দূরত্ব। তো তুমি জাস্ট ধরো যে তোমার এখানে বলছে সোজাসুজি, তো তুমি লিখলা যে সোজাসুজি অপর পারে পৌঁছানোর জন্য মাঝিকে নিম্নোক্ত কাজে শর্তগুলো মানতে হবে। প্রথম শর্ত, থিটার মান 90 ডিগ্রি প্লাস হতে হবে। দ্বিতীয় শর্ত, নৌকার বেগ স্রোতের বেগের তুলনায় বেশি হতে হবে। তৃতীয় শর্ত, যখন তুমি আসবা তখন তুমি এটা লিখবা না, আলফা ইকুয়াল 90 প্লাস, মানে 90 ডিগ্রি প্লাস, এটা তুমি লিখবা না। তোমাকে তখন একটা আলফার মান বের করে দেখাতে হবে। ওটা যদি তুমি না দেখাও, তুমি মার্ক পাবা না, তোমার মার্ক অনেক বেশি কাটবে। যাই হোক, তুমি 3 নম্বর কন্ডিশন বা 3 নম্বর সূত্র, মানে শর্ততে তুমি লিখবা এরকম, যে আমরা থিটার সূত্রটা কি জানি, থিটা ইকুয়াল tan−1। আর আমরা যেহেতু বলছি যে নদী নৌকার ম্যাথে আমরা সবসময় এক্স অক্ষ ধরে নিব, ওয়াই অক্ষের দিকে যাবোই না। তো এখানে এক্স অক্ষ মানে কি? স্রোতের বেগ, তার মানে কি ইউ। তো ইউ থাকবে আমাদের নিচে, ভি থাকবে উপরে সাইন আলফার সাথে, আর নিচে প্লাস ভি কজ আলফা। মনে আছে? আচ্ছা, এবার এই tan−1 ওই পাশে আছে, তো এটাকে যদি আমরা এই পাশে আনি তাহলে কি হয়? tan থিটা ইকুয়াল তোমার কি থাকে? ভি সাইন আলফা ভাগ ইউ প্লাস ভি কজ আলফা। আচ্ছা, এরপরে বা tan থিটা, না, থিটার মান কত? 90 ডিগ্রি, তো tan 90 ডিগ্রি। আচ্ছা, tan 90 ডিগ্রি একটু ক্যালকুলেটরে দিয়ে দেখো তো কত হয়। এরর আসবে, কারণ tan 90 ডিগ্রি হলো অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কি? ইনফিনিটি। আচ্ছা, অসংজ্ঞায়িতকে কি আমরা 1/0 লিখতে পারি না? পারি। তাহলে ভি সাইন আলফা ভাগ ইউ প্লাস ভি কজ আলফা। আচ্ছা, এই যে 1/0, শূন্যকে আমরা এককে শূন্য দ্বারা ভাগ করেছি, ঠিক আছে? তার মানে কি এটা অসংজ্ঞায়িত হয় না? তো এটা যদি এরকম হয় তাহলে আমরা আবার দিলাম বা, এবার আমরা আর গুণন করব। আর গুণন করলে ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা একের সাথে গুণ, ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল ভি সাইন আলফা জিরোর সাথে গুণ, তাহলে কি 0। তারপরে দিলাম বা, ভি কজ আলফা থাকলো প্লাস ইউ, ওই পাশে কি মাইনাস ইউ, তারপরে কি কজ আলফা থাকলো, ভি গুণ অবস্থায় ছিল, ওই পাশে গেলে কি ভাগ, মাইনাস ইউ বাই ভি। আচ্ছা, এবার যদি আমি আলফাটাকে রেখে দেই তাহলে কজ ওই পাশে ইনভার্স হয়ে যায়, কজ ইনভার্স 1, আর এদিকে দেখি মাইনাস ইউ বাই ভি। এই সূত্রটা তোমরা লেখা দিবা 3 নাম্বার শর্তে। এন্ড এটা লেখার পরে লাস্টে তোমাদের একটা লাইন লিখতে হবে, না হলে তোমরা কিন্তু ফুল মার্কস পাবা না। লাস্টের লাইনটা হলো যে মাঝিকে সোজাসুজি, বা যদি বলে ন্যূনতম দূরত্ব, মানে যাই বলুক, মাঝিকে সোজাসুজি, না, সোজাসুজি অপর পারে পৌঁছানোর জন্য মাঝিকে স্রোতের দিকের সাথে, স্রোতের বেগের সাথে, স্রোতের বেগ,
স্রোতের বেগের সাথে cos ইনভার্স 1 মাইনাস ইউ বাই ভি কোণে নৌকা চালাতে হবে। বুঝছো? এই কোণে নৌকা চালাতে হবে। এন্ড এটা যদি তোমরা লিখতে পারো তাহলে তোমরা ফুল মার্ক পাবা। এন্ড এরই মাধ্যমে আমাদের নদী নৌকার ফুল কনসেপ্ট শেষ। এরপরে সামনে আমাদের জাস্ট ম্যাথ প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তোমাদের নদী নৌকা শেষ। ঠিক আছে? আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এন্ড ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।